হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সোশ্যাল প্রবলেম অ্যান্ড ওয়েলফেয়ার এই পেপারটির ওপর বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন। প্রথম প্রশ্ন, বিচ্যুত আচরণ। বিচ্যুত আচরণ কি? বিচ্যুত আচরণ হলো সেই আচরণ যেগুলো এক কথায় আমরা বলতে পারি যে সমাজের প্রথা আর প্রত্যাশা এর বিরুদ্ধ আচরণ। অর্থাৎ আমাদের যে সমাজের প্রথা আছে, যে প্রত্যাশা আছে, তার বিরুদ্ধে গিয়ে যদি কেউ আচরণ করে সেই আচরণকে আমরা বিচ্যুত আচরণ বলি। কারণ প্রত্যেকটা সমাজে আমাদের কিছু প্রথা নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী আমাদের আচরণ করতে হয়। সেই নিয়মের বাইরে গিয়ে যদি আচরণ করি, যেমন আমরা যদি বলি একজন ছাত্রছাত্রী তার শিক্ষকের সঙ্গে কেমন ব্যবহার করবেন তার কিছু নিয়ম নীতি যেগুলো শেখানো হয়, যে একজন শিক্ষক একজন ছাত্রছাত্রী তার শিক্ষককে শ্রদ্ধা করবেন। তো সেটা যদি কোনো ছাত্রছাত্রীর তরফ থেকে অন্যরকম আচরণ হয় তাহলে সেই আচরণকে আমরা কি বলবো? বিচ্যুত, কারণ সেটা প্রথা বিরুদ্ধ। তাহলে প্রথাগুলো কি? কোনোটাই লিখিত নয়, কিন্তু অলিখিত এবং এটি সমাজ বা সংস্কৃতি মেনে চলে। ব্যক্তির কোনো আচরণ যদি এই প্রথাকে লঙ্ঘন করে সেটাকে আমরা বিচ্যুত আচরণ বলে থাকি। উদাহরণস্বরূপ যেমন চুরি করাটা কখনোই প্রথা নয়। খুন করা, মাদক গ্রহণ করা, মদ্যপান করা, এগুলো প্রত্যেকটাই কিন্তু বিচ্যুত আচরণ, যেগুলো আমাদের সমাজের নিয়মনীতির সম্পূর্ণরূপে আমরা বলতে পারি বিরুদ্ধে। ওকে, এবার দ্বিতীয় প্রশ্ন আসছে আমরা ব্যক্তিগত অসংগঠন। অসংগঠন মানে কি? মানে অসংগঠন মানে সেখানে সংগঠনের যে মূল জায়গা বা মূল বৈশিষ্ট্য সেগুলো থাকবে না। একজন ব্যক্তি অনেক সময় কি শারীরিক অসুস্থতা, আহত হওয়া বা অনেক সময় মানসিক রোগের জন্য সঠিকভাবে কাজ করতে পারেন না। এই জৈবিক কারণের জন্য অনেক সময় ব্যক্তি অসংগঠনের শিকার হয়। যেমন শারীরিকভাবে প্রতিবন্ধী কোনো ব্যক্তি এই অসংগঠনের সৃষ্টি করতে পারে। ওকে, অর্থনৈতিক চাহিদা দ্বন্দ্ব অনেক সময় একটা পরিবারের সামাজিক সম্পর্কে ফাটল ধরায়। অর্থনৈতিক জগতে এই বিষয়গুলি অনেক সময় ব্যক্তিগত অসংগঠনেরও একটি সৃষ্টি করে। পরিষ্কার? তাহলে ব্যক্তিগত অসংগঠন কি? অর্থনৈতিক চাহিদা দ্বন্দ্ব আর আরেকটা ক্ষেত্রে শারীরিক অসুস্থতা, এগুলো আমাদের সোসাইটিতে একটা অসংগঠনের পার্ট তৈরি করে। তৃতীয় প্রশ্ন, বস্তুগত সংস্কৃতি বলতে আমরা কি বুঝি? বস্তুগত সংস্কৃতি বলতে কি বোঝানো হয়? বস্তু মানে যেটাকে আমরা ইংলিশে কি বলি? মেটেরিয়াল, তাই তো? উইলিয়াম অকবার্ন সংস্কৃতিকে দুটি ভাগে ভাগ করেছেন, তার মধ্যে বস্তুগত সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ ভাগ। বস্তুগত সংস্কৃতি বলতে বোঝায় জৈবিক দিককে, যা মানুষের দ্বারা তৈরি ও পরিবর্তিত হয়। আর এই বস্তুগুলি মানুষ তার কার্যকলাপকে ঘিরেই সংজ্ঞায়িত। যেমন মানুষের পোশাক আশাক, যেমন আসবাবপত্র, এগুলো বস্তু। প্রযুক্তি বস্তু। যদি অবস্তুগত বলি, অবস্তুগত যেমন মানুষের চিন্তা ভাবনা, প্রথা নিয়ম নীতি, এগুলো প্রত্যেকটাই অবস্তুগত সংস্কৃতি। ওকে, ধর্মীয় মৌলবাদ প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। ধর্মীয় মৌলবাদ কি? ধর্মীয় মৌলবাদ হলো সেই সমস্ত ধর্মীয় গোষ্ঠীগুলির পদ্ধতি যা মূল ধর্মীয় গ্রন্থ বা বইগুলির আক্ষরিক ব্যাখ্যার সন্ধান করে। বিশ্বাস করে যে এই ধরনের পাঠ থেকে প্রাপ্ত শিক্ষাগুলি কি করবে? সমস্ত সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক দিকগুলিতে ব্যবহার করা উচিত। তাহলে ধর্মীয় মৌলবাদ কি? এক কথায় ধর্মীয় গোষ্ঠীগুলির একটা পদ্ধতি যেটা মূল ধর্মীয় গ্রন্থ বা বইয়ের যে আক্ষরিক ব্যাখ্যা সেই ব্যাখ্যার সন্ধান করে এবং সেটা বিশ্বাস করে সমাজের বিভিন্ন বিষয়গুলোর ওপর সেই পাঠের বা তার থেকে প্রাপ্ত যে শিক্ষা সেই শিক্ষাগুলির ব্যবহার হয়। ওকে, তারপর 5 নম্বর, কিশোর অপরাধী হয়ে ওঠার কারণ। জুভেনাইল ডেলিকুয়েন্সি, কিশোর অপরাধ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কিশোর অপরাধ অ্যাকচুয়ালি কাকে বলে? অ্যাকচুয়ালি 18 বছরের নিচে যদি কোনো 18 বছরের নিচে, বা এটার সংজ্ঞা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে দেওয়া হয়, 18 বছরের নিচে যদি কোনো কিশোর অপরাধ করে বা 18 বছর বয়সের নিচে যদি কোনো ছেলেমেয়েরা অপরাধ সংগঠিত করে, তখন সেটাকে কিশোর অপরাধ বলব। কিশোরীরা কী করে? পারিপার্শ্বিক অবস্থার দ্বারা খুব সহজে প্রভাবিত হয়ে যায়, তাই না? তার ফলে কি হয়? শিল্পায়নের ফলে সমাজের বিভিন্ন ক্ষেত্রে যে পরিবর্তন ঘটে তা তরুণ তরুণীদের একটা গভীরভাবে প্রভাবিত করতে পারে। তার ফলে একটা অপরাধমূলক কাজকর্মে লিপ্ত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। ওকে, তাহলে পারিপার্শ্বিক অবস্থা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ পারিপার্শ্বিক অবস্থাই কিন্তু
একজন কিশোর কিশোরীর চরিত্র গঠনে সাহায্য করে, একজন কিশোর কিশোরীর সঠিকভাবে বেড়ে উঠতে সাহায্য করে। সুতরাং পারিপার্শ্বিক পরিবেশ যদি বা খারাপ হয়, তাহলে তার অপরাধমূলক প্রবণতাটাও কিন্তু বেড়ে যায়। অনেক সময় কিশোর কিশোরীরা মনোগত কারণে অপরাধী হয়ে ওঠে। মনোগত কারণ অনেক সময় কি কিশোররা নিজের হীনমন্যতা কাটাবার ইতিবাচক পন্থা খুঁজে না পেলে মিথ্যা কথা বলে, চুরি করে, মারামারি করে, এই জাতীয় অপরাধমূলক কাজকর্মে লিপ্ত হয়। তাহলে এটা সম্পূর্ণই কিন্তু মনোগত বিষয়। কোশ্চেন নাম্বার 6, সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে? সামাজিক নিয়ন্ত্রণ হলো পিতামাতা, পুলিশ বা সমাজের কর্তৃপক্ষের দ্বারা কিছু সামাজিক চাপ যা ব্যক্তির কর্ম, বিশ্বাস, গতিবিধিকে প্রভাবিত করে। মানে সমাজ আমাদেরকে নিয়ন্ত্রণ করছে, সমাজ আমাদের কিছু আচার আচরণকে নিয়ন্ত্রণ করছে। এটি এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে গোষ্ঠী বিশ্বাস এবং মূল্যবোধ অনুসারে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করে। সামাজিক নিয়ন্ত্রণের লক্ষ্য কী? সামাজিক নিয়ন্ত্রণের লক্ষ্যই কিন্তু এটা যে সমাজে যেন শৃঙ্খলা বজায় থাকে। তাহলে মানুষ সমস্ত আচরণ করতে পারে না সমাজের নিয়ন্ত্রণের জন্য। তার ফলে সমাজ সেই নিয়ন্ত্রণের মধ্য দিয়ে শৃঙ্খলা ধরে রাখে বা সমাজে বিচ্যুত বা অবাঞ্ছিত বলে বিবেচিত তাদের মধ্যে একটা সামঞ্জস্যতা তৈরি হয়। ভারতে উপজাতিদের দুটি মূল সমস্যা। উপজাতিদের সমস্যা প্রচুর আছে। আমরা এখানে দুটো বিষয়কে হাইলাইট করেছি। দেখো, জনসংখ্যার ক্রমবৃদ্ধি বা প্রাকৃতিক সম্পদের উপর এদের অধিকার কমে গেছে। তার ফলে সংরক্ষিত বনাঞ্চলের ব্যবহারে বাধা আসায় পরিবেশগত ভারসাম্যহীনতা বৃদ্ধি পেয়েছে। কিছু কিছু ক্ষেত্রে খাদ্য সামগ্রী পর্যাপ্ত নেই। তার ফলে উপজাতিদের বিস্বাদ ও অখাদ্য শিকড় খেয়ে জীবন ধারণ করতে হচ্ছে। দ্বিতীয়ত, উপজাতিরা যুগে যুগে জমিদার, মহাজন, বনের কন্ট্রাক্টর, সরকারি কর্মচারী এই সবাই তাকে যে যেমন পেরেছে শোষণ করেছে, এদের দ্বারা তো শোষিত হয়েছে। ওকে, তো বর্তমানে এই উপজাতি অধ্যুষিত অঞ্চলে ব্যাংক ঋণের সুবিধা এত কম যে মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা ধার করতে হয়। এটাও তাদের সমস্যা। অর্থাৎ তারা নিজেদের উন্নয়নের জন্য কিছু করতে পারে না। কেন? তার কারণ সেখানে তারা আর্থিক যে ঋণ, সেই ঋণের সুবিধাটাও কিন্তু পায় না। যদিও পায়, সেটা চড়া সুদে নিতে হয়, তো সেটা অনেকেই কিন্তু শোধ করতে পারে না। তার ফলে তাদের যে অবস্থা, সেই অবস্থা কিন্তু কাটিয়ে উঠতে পারে না। এখনও উপজাতিরা এই দুটি প্রবলেম কিন্তু কারেন্টলি ফেস করছে বিভিন্ন জায়গায়। আমাদের পশ্চিমবঙ্গেরও যদি বলি, যে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, মেদিনীপুরের যে ট্রাইবাল গ্রুপ আছে, তারাও কিন্তু এই প্রবলেমগুলো ফেস করছে। মানসিক ব্যাধির দুটি কারণ উল্লেখ করো। কোনো ব্যক্তি যখন কি হয়, সামাজিক অবস্থা থেকে উঠে আসে বা কোনো ব্যক্তি যখন কঠোর সামাজিক অবস্থা থেকে উঠে আসে বা অবহেলা এবং অপব্যবহার সম্মুখীন হয়, তখন সেই ব্যক্তির মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, এবং বিভিন্ন সামাজিক কারণ যেমন দারিদ্রতা, গার্হস্থ্য হিংস্রতা, ডোমেস্টিক ভায়োলেন্স বিচ্ছিন্নতা, দারিদ্র আবাসন, মাদকাসক্তি মানসিক স্বাস্থ্য সমস্যার সঙ্গে যুক্ত, এই ধরনের সমস্যা রয়েছেই। এই সমস্যাগুলো ব্যক্তির কী করে? এই সমস্যাগুলো ব্যক্তির মানসিক স্বাস্থ্যের ওপর একটি প্রভাব কিন্তু ফেলে থাকে। ওকে, তাহলে এবার আসছে মাদকাসক্তি, ড্রাগ অ্যাডিকশান খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা। ড্রাগ অ্যাডিকশানও কিন্তু পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। ড্রাগ অ্যাডিকশানের বাংলা আমরা বলি মাদকাসক্তি। হ্যাঁ, মাদকের প্রতি আসক্ত হওয়া। পিতামাতার স্নেহ, সান্নিধ্য। এবার এই ড্রাগ অ্যাডিক্টেড কেন হয়? দেখো, একটা শিশু বা একটা ব্যক্তি যখন ড্রাগ অ্যাডিক্টেড হয়, বা যুবক যুবতীরা বেশি দেখা যায় যে যুবক যুবতীদের মধ্যে এই ড্রাগ অ্যাডিকশানের পার্টটা বেশি। তারা কেন ড্রাগ অ্যাডিক্ট হয়ে পড়ছে, তার কারণ অনুসন্ধানে গিয়ে আমরা প্রথম যে কারণটার কথা বলবো, পিতামাতার স্নেহ ও সান্নিধ্য থেকে বঞ্চিত হলে অনেক সময় যুবক যুবতীরা মাদকাসক্ত হয়ে ওঠে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে একটা সমীক্ষায় যে 30.77% মাদকাসক্ত ব্যক্তিরা পিতামাতার স্নেহ ও সান্নিধ্য থেকে বঞ্চিত হয়েছে। তাহলে এটা একটা কারণ। পিতামাতার ছোটোবেলা থেকেই হয়তো দেখা যাচ্ছে যে তারা পিতামাতার স্নেহ পায়নি, মা বাবার বিচ্ছেদ হয়ে গেছে। ছেলে হয়তো মায়ের কাছেও ছিল না, বাবার কাছেও ছিল না, হয়তো অন্য কোনো জায়গায় বা আত্মীয়ের বাড়িতে বড় হয়েছে। বা দেখা গেছে যে পিতামাতা বাড়িতে থাকলেও তাদের থেকে হয়তো সেই স্নেহটা পায়নি, মা এবং বাবার কলহ লেগেই আছে। এই ধরনের যে পরিবার, সেই ধরনের পরিবারে দেখা গেছে যে 30% ছেলেমেয়েরা মাদকের প্রতি আসক্তি দেখা গেছে তারা
তারা শৈশবে কৈশোরে পিতামাতার কর্মক্ষেত্রজনিত কারণ বা পিতামাতার মধ্যে বিবাদের সূত্রে তাদের স্নেহ ও সান্নিধ্য থেকে বঞ্চিত থাকে। আরেকটা পার্ট যেটা সমসাময়িক বন্ধুবান্ধবের প্রভাবে মাদকাসক্ত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। মানে সে একটা কথা আছে না, সঙ্গদোষে ছেলেমেয়েরা সঙ্গদোষে করে, সে সঙ্গদোষ কারা? বন্ধুবান্ধব। বন্ধুবান্ধব যদি ভালো হয় তাহলে ভালো জিনিস শেখাবে, আর বন্ধুবান্ধব যদি খারাপ হয় তাহলে কী হবে? সে খারাপ প্রভাবই তার উপর ফেলবে, সে ব্যক্তির উপর। তাহলে সমসাময়িক বন্ধু বান্ধবের প্রভাবে মাদকাসক্তির একটা সম্ভাবনা থাকে। এবং রামাহুজা একটা জয়পুরে একটা সমীক্ষা করেছিলেন, সেখানে দেখাচ্ছে 1446টা মাদকাসক্ত ব্যক্তি, তার মধ্যে 44% বন্ধুবান্ধবের দ্বারা পরিচিত হয়ে মাদক গ্রহণে ব্যাপৃত হয়েছে। অর্থাৎ তারা শুধুমাত্র তারা বন্ধুদের দ্বারাই প্রভাবিত হয়েছে, বন্ধুরাই তাকে মাদক প্রথম খাইয়েছে বা মাদক সেবন করিয়েছে। ওকে, তারপর সামাজিক অসংগঠন বলতে আমরা কি বুঝি? সামাজিক অসংগঠনের বিপরীত ধারণা হিসেবে চিহ্নিত হয়ে থাকে। তো সামাজিক সংগঠনের বিপরীত একটা ধারণা, মানে অধ্যাপক অকবান বলছেন যে সামাজিক গোষ্ঠী, প্রতিষ্ঠা, সমষ্টি প্রভৃতি সামাজিক এককের ক্রিয়াগত অকার্যকরিতাকেই কিন্তু বোঝায় সামাজিক অসংগঠন। ওকে, এই হচ্ছে গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন আলোচনা করলাম। যদি পরবর্তীতে তোমাদের তরফ থেকে ভালো রেসপন্স আসে, যদি তোমাদের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কমেন্টে পার্ট 2 বলে কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে পরের যে পার্টটা তোমাদের এক্সামের আগেই আমরা আপলোড করে দেবো। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।